নমস্কার, আমি সুমন ফ্রম স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানি। আজকে আপনারা দেখেছেন অলরেডি থাম্বনেলে যে আজকে আমরা একটা গল্প পাঠ করতে এসেছি এবং আমাদের যে ফরম্যাট চ্যানেলের যেখানে আপনারা জানেন যে বিগত বেশ কয়েক মাস ধরে আমরা আপনাদের অডিও স্টোরি শোনাই এবং আমাদের এই ফরম্যাটেই আমরা কাজ করছিলাম। যেহেতু আমাদের স্টুডিও শিফটিংয়ের কাজ চলছে, সেই জন্য বিগত সপ্তাহে আমরা গল্প আপলোড করতে পারিনি। তো এই সপ্তাহে যেহেতু সেই কাজটা চলছে, সেই জন্য এই সপ্তাহেও আমরা অ্যাকচুয়ালি গল্প আপলোড করতে পারতাম না। কিন্তু কি বলুন তো, এটা এখন একটা হ্যাবিট হয়ে গেছে আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে আসার। তাই আজকে আমরা কোনো সেটআপ ছাড়া একটা বলা যেতে পারে ভিডিও মাধ্যমে একটা কোনো সেটআপ, কোনো টেকনিক্যাল সহায়তা ছাড়া আমরা একটা গল্প পাঠ করছি। গল্পের নাম আপনারা অলরেডি জানেন, দেখেছেন। গল্পের নাম হলো বিধু মাস্টার বাই ওয়ান অ্যান্ড অনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, অমর কথা সাহিত্যিক তিনি। আর আমরা আমাদের স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির তরফ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গল্প অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। তবে আজকের গল্পটা খুব স্পেশাল, অন্তত আমার কাছে এবং আমার টিমমেটসদের কাছে তো বটেই, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। এই যে গল্পটি বিধু মাস্টার, এই গল্পটি আমার কাছে শুধু একটা গল্প নয়, এটি আমার জীবনে ঘটাও একটি ঘটনা। তো সেটা কি, সেটা গল্প পাঠের শেষে বলবো। কিন্তু আপাতত আমরা ডিরেক্ট গল্প পাঠটা করতে চাই আপনাদের কাছে। প্রথম এই মিডিয়ামে আমরা ডিরেক্ট গল্প পাঠ করছি, এখানে কোনো আবহ সঙ্গীত নেই, কোনো আমরা টেকনিক্যাল সহায়তা নিইনি। আমরা নির্ভেজাল আমাদের বাড়ির ড্রয়িং রুমে বসে একটা গল্প পাঠ করছি। আমার আজকের গল্পে বিশেষ সহযোগিতায় আমার টিমের দুজন কমরেড, মৌমিতা চক্রবর্তী এবং শুভম ঘোষকে অশেষ ধন্যবাদ। তারা এই উদ্যোগে আমার পাশে আছে। তাহলে গল্প পাঠে ফেরা যাক। গল্পের নাম বিধু মাস্টার বাই ওয়ান অ্যান্ড অনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনে দেখুন আপনাদের কেমন লাগে। শুরু করি। বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে। মাত্র মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন, তারপর চলে গেলেন। শুধু এই ক্ষণিকর পরিচয় আজ অমর হয়ে রয়েছে। বেশ মনে আছে, সে দিনটা ছিল রবিবার। আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুরূপ মুখস্থ করছি, চোখ বন্ধ করে দুলে দুলে। এমন সময় বাইরে কে যেন ডাকলেন, হারান বাবু আছেন? হারান বাবু। আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম, কাকে কাকে চাই? এখানে হারান বাবু বলে কি কেউ থাকেন? থাকেন। তিনি আমার কাকা হন। এ তাকে একবার ডেকে দাও তো বাবা। হুম, কি দরকার? এ তার কি একজন টিউটর চাই? সত্যিই তো, মেজো কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কথাটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। বললুম, ও, আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন? হ্যাঁ। তা ভেতরে এসে বসুন, আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি। ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায়, অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন। আমি বললুম, বসুন আপনি। তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন। আনাড়ি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হলো। বললুম,
ও, ওই চেয়ারটায় বসুন না। তিনি প্রথমে বললেন, "এ এ থাক, থাক না।" তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন। আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজো কাকাকে ডেকে দিতে। মেজো কাকা উঠে এলেন, আমিও এলুম তার পিছু পিছু। আর এলো ঝন্টু, মিন্টু, চাঁদু ও রেবা। মেজো কাকা বৈঠকখানা ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে তাকে নমস্কার করলেন। মেজো কাকা বললেন, হুম, আপনি তো আজ সকালে কাগজে বিজ্ঞাপন দেখে এসছেন। তিনি বললেন, "উম, হ্যাঁ।" মেজো কাকা আবার বলতে শুরু করলেন, এই যে এই 5টি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে 3 ঘন্টা। মাইনে তো লিখেই দিয়েছি 7 টাকা, কামাই চলবে না কিন্তু। তিনি বললেন, না, কামাই করবই বা কেন?" মেজো কাকা বললেন, তা আপনি থাকেন কোথায়? শ্রীনাথ দাস লেনে। আপনার নাম? শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায়। কতদূর লেখাপড়া আছে? ম্যাট্রিক পাস। কথাটা শুনে মেজো কাকা ঠোঁট কামড়াতে লাগলেন। টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন। তারপর বললেন, আপনি 4th ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো? 4th ক্লাসে পড়ি কেবল আমি। এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। আমার বুক গর্বে ফুলে উঠল। আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম। তিনি বললেন, "এ, তার পারবো না কেন?" মেজো কাকা বললেন, বেশ ভালো, সোমবার থেকে কাজে লাগবেন। সন্ধে 6টার সময় ঠিক মতো আসবেন। তারপর আমাদেরকে বললেন, ইনি তোদের নতুন মাস্টার, এনার কাছে মন দিয়ে পড়বি, বুঝলি? তারপর সোমবার দিন বিধু মাস্টার এলেন ঠিক 6টার সময়। আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন, আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন। বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা। বললেন, "উম, বেশ শক্ত বই পড়ানো হয় তো।" তার কথা শুনে আমার কি যে আনন্দ হলো! আমি বললুম, আমাদের কিন্তু ইংরেজিতে ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হয়। তিনি অবাক হয়ে গেলেন। বললেন, "এ, তাই নাকি?" আমি তাকে আমাদের সায়েন্স বইখানা এনে দেখালুম। তিনি বললেন, "এ, কি পড়া হয়েছে এখনো?" এখন পড়া হচ্ছে ওই প্রপার্টিস অফ এয়ার আর ব্যারোমিটার। আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন। আর আমি খুব কৌতুক অনুভব করলুম। তিনি তখন রেবাকে জিজ্ঞাসা করলেন, "এ, তোমার নাম কি খুকি?" রেবা লজ্জায় মাথা নিচু করে রইল। নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা। আমি বললুম, আরে বল না তোর কি নাম? তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রেবাও অনেক কষ্টে বলল, "হুম, লেবা।" ও উচ্চারণ করতে পারে না। তিনি বললেন, বাহ, 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 বেশ নাম তো তোমার, খাসা নাম, খাসা নাম। কিন্তু দিন যত বয়ে গেল, রেবারও লজ্জা তত কমে যেতে লাগলো। আর বিধু মাস্টারও রেবাকে বেশি বেশি ভালোবাসতে লাগলেন। শুধু রেবাকেই নয়, তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। আর তিনি পড়াতে আসবার পর প্রায়ই একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত, আরে চাই অবাক জলপান, স্বাধীন ভাজা, ঘুগনি দানা, চাই, চাই অবাক জলপান, স্বাধীন ভাজা, ঘুগনি দানা, কি নেবে? মাস্টার মশাইও আমাদের প্রায় ওইসব কিনে খাওয়াতেন। নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে 12 আনার কুলপি বরফ খাইয়েছিলেন। সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসতো। কিন্তু তাকে আদৌ দেখতে পারতুম না কেবল আমি। কেন? তা জানি না। তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো। কারণ মেজো কাকার হুকুম।
মেজ কাকাকে আবার আমি সবার চেয়ে ভয় করি, বাবার থেকেও বেশি। সুতরাং আমি খুঁজতে লাগলুম মাস্টারের ভুল ত্রুটি, যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। একদিন আমি জিজ্ঞাসা করলুম, মাস্টারমশাই, পাহাড়ের হাইট মাপতে গেলে কি ব্যারোমিটার দরকার লাগে? বিধু মাস্টার বললেন, "এই, পাহাড়ের হাইট মাপতে দরকার লাগে নাকি? কে কে বলল?" স্কুলের মাস্টারমশাই বলেছেন।" "ও, তো তাহলে তা হবে। কোথায় লেখা আছে বলো তো?" সায়েন্সের বইতে লেখা আছে।" "এ, দেখি বইখানা একটু।" আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম, "কিছুই বুঝতে পারিনি মাস্টারমশাই।" তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন, "আহ, বেশ বেশ, বুঝিয়ে দিচ্ছি।" কিন্তু আমায় বোঝানো তো দূরের কথা, তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না। অগত্যা অনেকক্ষণ পর তর্জমা করে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এবারে বুঝতে পেরেছ?" আমি বললুম, কিচ্ছু বুঝিনি। তিনি বললেন, "আচ্ছা, তোমার বইখানা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, একবার পড়ে তারপর ভালো করে বুঝিয়ে দেবো, কেমন?" বইখানা তিনি নিয়ে গেলেন সত্যি, সেটা আমায় ফিরিয়েও দিলেন যথাসময়ে, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। আমি কথাটা মেজ কাকাকে বললাম। তিনি বললেন, "আচ্ছা, কেমন পড়ায় তাহলে তো আমি দেখছি, দাঁড়া।" পরের দিন থেকে মেজ কাকা আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন। মাস্টার মশাইয়ের পড়ানোর তিনি প্রায় ভুল ধরতেন। হয়তো বললেন, লুসি গ্রেস শেষের স্ট্যান্জা দুটো আরো বিশদভাবে বুঝিয়ে দিতে। ওই যে ওর, "Where rough and smooth she strips along, and never looks behind, and sings the solitary song that whistles in the wind." ওর ভাবার্থটা ঠিক করে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, বুঝলেন মাস্টারমশাই? এসব ক্ষেত্রে মাস্টারমশাই কোনো কথা বলতেন না বড় একটা। কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন। তিনি বড় একটা বুদ্ধির অঙ্কও কষতে পারতেন না। একদিন কাকার সামনে কি হলো, তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন। কাকা দেখেই বললেন, "সব গোলমাল করে দিলেন মাস্টার মশাই।" বিধু মাস্টার বললেন, কেন?" কাকা বললেন, "ও অঙ্ক তো অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী আপনি করতেই পারবেন না।" যাই হোক, তিনি কিন্তু কোনো উপায়েই আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না। তিনি চলে যাবার পর কাকা বললেন, "হুম, তুই ঠিকই বলেছিলি পিন্টু, মাস্টার অত সুবিধের নয়।" এমন সময় বিশ্বকর্মা পুজো এলো। আমরা বললুম, মাস্টারমশাই, আমাদের কিন্তু ঘুড়ি লাটাই কিনে দিতে হবে।" তিনিও রাজি হলেন, কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন। তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহারি দোকান থেকে 1 টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন। কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিচ্ছু বলা নিষেধ ছিল। এসব লুকিয়ে লুকিয়ে তিনি আমাদের দিতেন। রেবার জন্মদিনে তিনি 3 টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন। বলেছিলেন, "এ কাউকে বলো না কিন্তু তোমরা, কেমন?" বিশ্বকর্মা পুজোর দিন চারেক পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা। আমি নমস্কার করলুম। তিনি বললেন, এই যে পিন্টু যে, এই কোথায় চলেছ বাবা?" আমি বললুম, আপনি কোথায় থাকেন মাস্টারমশাই?" তিনি বললেন, "এই তো এখানে।" "চলুন না, দেখে আসি।" কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখবার জন্য আমি অত্যন্ত উতলা হলুম। তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে। টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট্ট ঘরে থাকেন। সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে। ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে। আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম। তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন। অপরিষ্কার ও অপরিসর ঘর।
দেওয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো, একপাশে একখানা বিবেকানন্দের ছবি, নিচের ওপর একটা খাটিয়া পাতা, তার ওপর আবার একটা কালো তিল চিটচিটে বালিশ। মাস্টার মশাই আমায় বসিয়ে, "এ- এ পিন্টু, এ, আসছি" বলে কোথায় চলে গেলেন সহসা। আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম। বড় দুঃখ হলো তার দারিদ্র্যক্লিষ্ট অবস্থা দেখে। ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই, যদিও বা একখানা আছে, তাও শতচ্ছিন্ন এবং অত্যন্ত কালো। একটা জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয়। আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি। তাকে যে আমি এত ঘৃণা করতুম, তা একেবারে বিস্মৃত হলো। হঠাৎ যেন হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম। এমন সময় মাস্টারমশাই এক ঠোঙা খাবার নিয়ে ঘরে ঢুকলেন। আমি ব্যথিত সুরে বললুম, "ইয়ে, ওসব আবার কেন মাস্টারমশাই?" তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন। আমতা আমতা করতে বললেন, "এ- না না, আর এমন কি?" আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার সামিল। আমি আমি তীব্র প্রতিবাদ করলুম, "না না না মাস্টারমশাই, এ কখনোই হবে না।" আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে মাস্টারমশাইয়ের মুখের চির প্রফুল্ল হাসি অকস্মাৎ যেন মিলিয়ে গেল। তিনি মুখ চুন করে বললেন, এ কি বলছো পিন্টু?" আর সাহস হলো না কিছু বলতে। যাই হোক, বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিচ্ছু খরচ না করেন, তার ব্যবস্থা করতে হবে। হাজার হোক, বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন উনি। কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। মেজো কাকা একদিন ট্রান্সলেশন খাতাখানা দেখতে দেখতে মাস্টার মশাইকে বললেন, "এসব কি পড়াচ্ছেন মাস্টার মশাই? ইংরেজি আপনি দেখছি কিছুই জানেন না। আই লিভ ইন আ বোর্ডিং সেন্টেন্সটার মধ্যে ইনটা এমন কি অপরাধ করেছে যে সেটাকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন? আসলে ওর ভুল কোথায় তা তো দেখতেই পেলেন না। আর এভরি বুশ অ্যান্ড এভরি ট্রি ওয়াজ ইন আ বার্ড, এই সেন্টেন্সটার মধ্যে ওয়াজ কেটে ওয়্যার করলেন কোন গ্রামার অনুযায়ী? আপনি ফোর্থ ক্লাসের ছেলে পড়াবেন কেমন করে বলুন তো?" মাস্টার মশাই লজ্জায় মুখ নিচু করে রইলেন। আর আমি আমি ভাবতে লাগলুম ভাবি বিপদের কথা। মেজো কাকা বললেন, "তাই বলি, ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন? পিন্টু, তোর হাফ ইয়ারলি প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি নিয়ে আয়।" আমি ভয়ে ভয়ে আমার প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে এলুম। মেজো কাকা বললেন, "দেখুন দেখুন কি বিশ্রী রেজাল্ট, ইংরেজিতে তো পুরো ফেল, আর সব রগ ঘেঁষিয়ে পাস করেছে। এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না, তাহলে ওদের পায়ে আমার কুড়ুল মারা হবে। আহ, আমি অন্য মাস্টার দেখে নেব, আপনি আপনার বাকি মাইনেটা 2 তারিখে নিয়ে চলে যাবেন।" মেজো কাকার কথায় মাস্টার মশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না, নীরবে নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন। আমি আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না। এর জন্য তো দোষী আমি। আমি তো মাস্টার মশাইয়ের ভুলগুলো মেজো কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলুম। আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নিচু করে। This is Bidhu Master by
ওয়ান অ্যান্ড অনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা একটা ছোট গল্প এবং উম, আমি একাই সবকটা চরিত্রায়ন করলাম। আহ, জানি না আপনাদের কেমন লেগেছে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে একটা ছোট্ট গল্প এর সাথে সাথে আমার জীবনের একটা ছোট্ট গল্প বলতে চাই। 90s কিডস হওয়ার জন্য সেই সময় না, আমাদের সময়ে, আপনারাও যারা 90s কিডস বা আমার থেকে বয়সে বড় যারা আছেন, আমাদের ছোটবেলায় এই গৃহশিক্ষকের বাড়িতে এসে পড়ানোর একটা প্রচলন তো ছিল। তো আম, সালটা 2002। আর উম, আমি তখন ক্লাস 5-6-এ পড়ি। সেই সময় আহ, আমাকে একজন শিক্ষক বাড়িতে পড়াতে আসতেন। আম, তো ওনার নাম আমি এখানে বলছি না। উম, তো স্যারের তখন বয়স অনেকটা, মানে তিনি তখন প্রায় বৃদ্ধ বলা যেতে পারে। 2002 সালের কথা বলছি। তিনি তখন প্রায় বৃদ্ধ, হ্যাঁ, তার তখন বয়স প্রায় 70 ঊর্ধ্ব তিনি। তো এখন হয়তো স্যার আছেন কিনা জানি না, তবে আজকে একটা রিভেলেশন তো করতেই চাই। সেই সময় 2002 উনি যখন পড়াতে আসতেন, আহ, আমার যতদূর মনে হয় যে স্যারের খুব লোকাল স্কুলের কিছু স্টুডেন্টকে স্যার পড়াতেন, এবং আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ইংরেজি বই এবং অন্যান্য বইগুলোতে তিনি আহ, একটু সমীহ করে চলতেন, এবং শুধু বইগুলোকে নয়, কিছুটা আমাকেও সমীহ করে চলতেন। আমি তার হাঁটুরও কম বয়সী, হ্যাঁ। এবং আমি না তাকে বড্ড উত্ত্যক্ত করতাম, বড্ড উত্ত্যক্ত, আজকে বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ, কোনো বদমাইশি করতাম না, বদমাইশি করতাম কিন্তু কোনো অসভ্যতামো করতাম না, কিন্তু উত্ত্যক্ত করতাম। এই এটা জানতে চাই, সেটা জানতে চাই, আপনি আমার জন্য কালকে একটা পেন্সিল নিয়ে আসবেন, এই করবেন, সেই করবেন। এবং উনি সেই স্নেহশীল দাদুর মতো আমার সমস্ত আবদার পূরণ করতেন কিন্তু। ইভেন এটাও বলতে চাই যে সকালবেলা উনি পড়াতে আসার সময় দুটো লজেন্স নিয়ে আসতেন আমার জন্য, হ্যাঁ। এরকমও দিন গেছে। তো যেটা হতো, কিন্তু তারপরেও তিনি যদি কোনো বিষয়, আসলে তিনি তো অনেক পুরনো দিনের শিক্ষক, তিনি হয়তো নতুন কোর্স ম্যাটেরিয়ালগুলো সম্বন্ধে অতটা ওয়াকিবহাল ছিলেন না। কিছু কিছু জায়গায় হয়তো তার কিছু কিছু জায়গায় সমস্যা থাকতো। তো আমি না তাকে বড্ড জ্বালিয়েছি। এবং আহ, খুব স্বাভাবিক, আমি যখন তার পরের নেক্সট ক্লাসে উঠলাম, তো তখন উম, মানে তখন পড়ার চাপ বেড়ে যায়, এবং খুব স্বাভাবিকভাবেই তখন নতুন টিউশনে দেবার কথা ওঠে। এবং ফাইনালি আমার বাড়ি থেকে তাকে বলা হয় যে যে পরের বছর, মানে এর পরের সিজনটা থেকে আপনাকে আর হয়তো প্রয়োজন হবে না। এবং তার জন্য আমারও কিছুটা দায় ছিল কিন্তু। আমি কিন্তু আমার বাড়িতে বলতাম যে উনি না এই সাবজেক্টটা অতটা ভালো পড়াতে পারেননি আমাকে। এটা আমিও বলেছি। আজকে উম, আজকে অনেক দিন হয়ে গেছে, 2002-এর ঘটনা বললাম, আজকে 2026। এই বিধু মাস্টার গল্পটি আহ, আমার সেই মাস্টার মশাইকে আমার পাঠ করলাম এই জন্য যে এটা আমার তার প্রতি একটা শ্রদ্ধার বটে। আহ, আহ, জানি না স্যার আছেন কি না, বা থাকলেও এখন কোথায় থাকেন জানি না। তো অনেক বয়স হয়ে যাবে এখন তার, কারণ তখন তিনি 70 ঊর্ধ্ব ছিলেন। আমি 24 বছর পরে তার কথা বলছি। তো জানি না তিনি আছেন কিনা, কিন্তু যেখানেই থাকুন, তার একজন ছাত্রের তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ বলতে চাই যে তিনি যেখানেই থাকুন, আমার এই গল্পটা আমি তাকে ডেডিকেট করলাম। আর আমি জানি আপনাদের সবার জীবনেই এই রকম কিছু মুহূর্ত আছে, এবং চাইলে আপনারা আমাদেরকে সেই মুহূর্তের কথা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আবার বলতে চাই যে বিধু মাস্টারের মতো মাস্টাররা সারা জীবন, সারা পৃথিবী জুড়ে রয়েছেন, যারা
শিক্ষকতাকে পেশা করেছেন এবং যারা শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষার্থী বলে মনে করেন না, সন্তান বলে মনে করেন, তারা মনুষ্যত্বের শিক্ষা দিতে আসেন। এই নোটে আজকে স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির তরফ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিধু মাস্টার আপনাদের জন্য কেমন লাগলো প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমার স্যারের প্রতি তো আমি শ্রদ্ধার্ঘ্য জানালাম, আমার জীবনের বিধু মাস্টারের প্রতি থ্যাংক ইউ সো মাচ। আর আজকের পর্বের বিশেষ বিশেষ ধন্যবাদ আমি দিতে চাই মৌমিতা চক্রবর্তী এবং শুভম ঘোষকে এই উদ্যোগটায় আমার পাশে থাকার জন্য, এবং আমার এন্টায়ার স্টোরিজ উইথ সুমন অ্যান্ড কোম্পানির টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সব থেকে বেশি ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সেই সময় দিয়ে আমার গল্প পাঠ শুনলেন। আমাদের চ্যানেলের প্লিজ পাশে থাকুন। আমরা পরের সপ্তাহে নতুন একটা প্রেজেন্টেশন নিয়ে আসবো, নতুন একটা গল্প নিয়ে আসবো। আপনারা প্লিজ পাশে থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই। ভালো থাকবেন সবাই।